সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া ৫ জন প্রেসিডেন্ট এবং বর্তমান ও সাবেক কর্মকর্তা একত্রিত হন। কার্টার গত ২৯ ডিসেম্বর ১০০ বছর বয়সে মারা যান। জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য ক্যাপিটালে শায়িত থাকার পর বৃহস্পতিবার তার সম্মানে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হয়। সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন। তাদের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর ও মাইক পেন্সও অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ও বারাক ওবামা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। ক্যামেরায় দেখা যায় তারা কয়েক মিনিট ধরে কথোপকথন করছেন, যেখানে ওবামা হাসছিলেন। প্রেসিডেন্ট বাইডেন তার বক্তব্যে কার্টারের নাগরিক অধিকার, পরিবেশ সংরক্ষণ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রশংসা করেন। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট হ্যারিস বাইডেনের সঙ্গে কোনো আন্তরিক সম্পর্ক প্রদর্শন করেননি। হ্যারিস ও তার স্বামী আলাদা সারিতে বসেন এবং বাইডেন ও তার স্ত্রীকে এড়িয়ে চলেন। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামার মধ্যে আন্তরিক সম্পর্কের একটি মুহূর্ত দেখা যায়। প্রধান বিচারপতি জন রবার্টস সহ বেশ কয়েকজন ন্যায়পাল উপস্থিত ছিলেন। এই অন্ত্যেষ্টিক্রিয়া বর্তমান ও সাবেক রাজনৈতিক ব্যক্তিত্বদের একত্রিত করার মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানল এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। গত মঙ্গলবার শুরু হওয়া দাবানল বৃহস্পতিবার পর্যন্ত ৬টি আলাদা আগুনে রূপ নেয়। ঝোড়ো বাতাসে আগুন দ্রুত বিস্তৃত হয়ে বহু মূল্যবান বাড়ি ও গাড়ি পুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে ফেলেছে। প্রাণ গেছে অন্তত ৫ জনের। ইতোমধ্যে প্রায় $৫০ বিলিয়ন সম্পদের ক্ষতি হয়েছে। দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ৩টি আলাদা আগুন। ফলে ১,৭৯,০০০-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। দাবানল এত ভয়াবহভাবে ছড়িয়েছে যে বিশেষ করে প্যাসিফিক প্যালিসেডসের অভিজাত এলাকাটি ১৫,৮৩২ একর জায়গায় আগুনে পুড়ে গেছে। তাছাড়া প্রায় ২,০০০ অবকাঠামো ধ্বংস হয়েছে, যার মধ্যে $১০০ কোটি বাড়িও রয়েছে। ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ ৩,১১,০০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দাবানলের কারণে ক্ষতির পরিমাণ প্রায় $৫০ বিলিয়ন হতে পারে। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে বেশ কয়েকজন বিশ্ব নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি ব্যক্তিগত আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার পরিকল্পনা করছেন বলে জানা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আমন্ত্রণ প্রত্যাশা করলেও তা পাননি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আমন্ত্রণ জানানো হয়নি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আমন্ত্রণ পাননি, তবে নাজিল ফারাজ অনুষ্ঠানে যোগ দেবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমন্ত্রণ পেলেও প্রতিনিধি পাঠাবেন। ফ্রান্স থেকে এরিক জেমোর আমন্ত্রিত হলেও ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণ নিশ্চিত নয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে অনিশ্চিত। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আমন্ত্রণ পেয়েছেন। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো আমন্ত্রণ পেলেও পাসপোর্ট সমস্যা তার অংশগ্রহণে বাধা হতে পারে। বিশ্ব নেতাদের আমন্ত্রণের মাধ্যমে ট্রাম্প তার মিত্র ও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সংলাপের নতুন দিগন্ত উন্মোচনের ইচ্ছা প্রকাশ করেছেন। মেসিস ইনকর্পোরেটেড ঘোষণা করেছে যে তারা ৬৬টি স্টোর বন্ধ করবে। প্রতিষ্ঠানটি তাদের নতুন কৌশলকে নতুন সাহসী অধ্যায় বলে উল্লেখ করেছে, যার লক্ষ্য টেকসই এবং লাভজনক বিক্রয় বৃদ্ধি নিশ্চিত করা। কোম্পানি জানিয়েছে তারা ৩ বছরের মধ্যে ১৫০টি অলাভজনক স্টোর বন্ধ করবে এবং ৩৫০টি গুরুত্বপূর্ণ স্টোরে বিনিয়োগ বাড়াবে। এই পরিকল্পনা ২০২৬ অর্থ বছর পর্যন্ত চলবে। নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়ার ৯টি করে স্টোর বন্ধের তালিকায় রয়েছে। মেসিসের চেয়ারম্যান ও সিইও টনি স্প্রিং এক বিবৃতিতে বলেন, যে কোনো স্টোর বন্ধ করাটা কঠিন, তবে আমাদের নতুন কৌশল অনুসারে আমরা অলাভজনক স্টোরগুলো বন্ধ করছি। এতে আমরা আরও উন্নত সেবা দিতে সক্ষম স্টোরগুলোতে বেশি বিনিয়োগ করতে পারব। নতুন কৌশলের অধীনে মেসিস তাদের পাইলট স্টোরগুলোতে বিনিয়োগ বাড়িয়েছে। ২০২৫ সালে তারা দেশব্যাপী শক্তিশালী স্টোর নেটওয়ার্ক এবং ডিজিটাল চ্যানেলগুলোতে কার্যক্রম সম্প্রসারণে আত্মবিশ্বাসী। এদিকে জেপি মর্গান মেসিসের শেয়ারের মূল্য লক্ষ্যমাত্রা $২১ থেকে কমিয়ে $20 নির্ধারণ করেছে, তবে তারা এখনও ওভারওয়েট রেটিং বজায় রেখেছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব দিলে কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড পাল্টা মজার ছলে আলাস্কা ও মিনেসোটা কেনার প্রস্তাব দেন। ফোর্ড বলেন, কানাডা বিশ্বের সেরা দেশ এবং এটি কখনোই ওয়াশিংটনের নিয়ন্ত্রণে যাবে না। তবে ট্রাম্পকে আমরা পাল্টা প্রস্তাব দিতে পারি আলাস্কা, মিনেসোটা ও মিনিয়াপোলিস কিনে নেবার। ট্রাম্প তার বক্তব্যে উল্লেখ করেন, কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হলে কোনো শুল্ক থাকবে না, কর কমে যাবে এবং তারা রাশিয়া ও চীনের হুমকি থেকে নিরাপদ থাকবে।
একসঙ্গে আমরা একটি মহান জাতি হব। তবে ট্রাম্পের এই প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই কানাডা থেকে আমদানিকৃত পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ডিসেম্বরে ট্রুডো ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেও ট্রাম্প তখনও একই প্রস্তাব পুনর্ব্যক্ত করেন। লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ক্যালিফোর্নিয়া ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজমের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক বিবাদে জড়িয়ে পড়েছেন। দাবানল নিয়ন্ত্রণে আসতে না পারায় ট্রাম্প ডেমোক্র্যাটদের দোষারোপ করেছেন। বিশেষ করে গভর্নর নিউজমের বিরুদ্ধে পানির অপচয়ের অভিযোগ তুলেছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেছেন, নিউজকামের পদত্যাগ করা উচিত। তার ব্যর্থতার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি আরও বলেন, এটি বাইডেন নিউজকাম জুটির অক্ষমতার প্রতীক। এদিকে বাইডেন ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বলেন, এটি রাজনীতির বিষয় নয়, এটি মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা করার বিষয়। দাবানল মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ ও সহায়তা ঘোষণা করা হয়েছে। তবে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের অব্যবস্থাপনায় পানির সংকট এবং অন্যান্য সমস্যার সমালোচনা করছে। স্টেট ফার্ম ক্যালিফোর্নিয়ার সাউদার্ন দাবানলের হুমকিতে থাকা অঞ্চলে শত শত বাড়ির বীমা বাতিল করেছিল। প্যাসিফিক প্যালিসেডস সহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের বীমা বাতিলের কারণ হিসেবে স্টেট ফার্ম জানায়, দাবানলের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধির আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, মার্চ মাসে কোম্পানিটি 72,000 সম্পত্তি বীমা, যার মধ্যে 30,000 বাড়ি বীমা অন্তর্ভুক্ত, বাতিলের ঘোষণা দেয়। এই বাতিল কার্যকর হয় গ্রীষ্মে। স্টেট ফার্মের প্রেসিডেন্ট ডেনিস হার্ডিন ক্যালিফোর্নিয়ার বীমা কমিশনার রিকার্ডো লারাকে পাঠানো চিঠিতে জানান, কোম্পানির আর্থিক অবস্থার অবনতির কারণে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, কয়েক বছর ধরে বড় দাবানলের ক্ষয়ক্ষতি না থাকলেও 2023 সালের শুরুতে ঝড়ের ক্ষতি, নির্মাণ খরচ বৃদ্ধি এবং অন্যান্য দাবির কারণে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে কোম্পানিটি। হার্ডিন আরও বলেন, ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী ঝুঁকির সাথে সামঞ্জস্যপূর্ণ প্রিমিয়াম বৃদ্ধির অনুমতি না পাওয়ায় কোম্পানির জন্য বীমা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। এই সিদ্ধান্ত ক্যালিফোর্নিয়ার অনেক বাসিন্দাকে সীমিত বীমা বিকল্পের মধ্যে ফেলে দিয়েছে, যা একটি বড় বীমা সংকট তৈরি করেছে। লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় দাবানল থেকে ব্যাপক ক্ষতি হয়েছে, যার মধ্যে রূপালী পর্দার বিখ্যাত তারকাদের বাড়ি সহ শতাধিক বাড়ি পুড়ে গেছে। এই এলাকা হলিউডের অনেক তারকার বিলাসবহুল আবাসস্থল হিসেবে পরিচিত, যেখানে ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স এবং ক্যারি এলওয়েসের মতো তারকারা বসবাস করেন। প্যারিস হিলটন তার বাড়ির ধ্বংসের খবর পেয়েছেন ছোট পর্দার সরাসরি সম্প্রচার দেখে। সমাজ মাধ্যমে তিনি জানান, তার বাড়িতে অনেক মূল্যবান স্মৃতি ছিল, যা আগুনের শিখায় পুড়ে গেছে। পরিবারের সদস্য ও পোষ্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ক্যারি এলওয়েস এবং তার পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে থাকলেও তার বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। জেমি লি কার্টিস তার পরিবার নিরাপদে থাকলেও বাড়ি রক্ষা পায়নি এবং উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ম্যান্ডি মুরও তার বাড়ির ধ্বংস দেখেছেন, তবে তিনি এবং তার পরিবার আগুনের আগেই নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন, সেটি নিয়ে কানাডিয়ানদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, যুক্তরাষ্ট্র আর কানাডার বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি সহ্য করতে পারছে না। একসঙ্গে আমরা একটি দুর্দান্ত জাতি হতে পারব। কানাডার ফোর্ট এরির বাসিন্দা টড বল এ বিষয়ে বলেন, এর পক্ষে বিপক্ষে অনেক কিছু থাকতে পারে। আমাদের কর কমে যেতে পারে, তবে বাস্তবে কি ঘটবে তা দেখার বিষয়। 7 জানুয়ারি ট্রাম্প বলেন, অর্থনৈতিক চাপ দিয়ে তিনি এই একীকরণ নিশ্চিত করতে চান। এ বিষয়ে সিউসান বোলস বলেন, কানাডা এবং যুক্তরাষ্ট্র প্রতিবেশী এবং বন্ধু, কিন্তু ট্রাম্প যে শুল্ক আরোপ করতে চান তা আমাদের জন্য ভালো কিছু আনবে না, তবে আমরা পাল্টা ব্যবস্থা নিতে পারি। বোলস আরও বলেন, দুই দেশের মধ্যে বহু পরিবারের আত্মীয়স্বজন মিশে আছে, অনেক দিক থেকে আমরা এক, তবে আমি মনে করি না ট্রাম্প এটি নিয়ে সত্যি সিরিয়াস। তিনি শুধু মানুষকে বিরক্ত করতে চাইছেন। বেশিরভাগ কানাডিয়ানি মনে করেন এ ধরনের মন্তব্য বাস্তবে কোনো পরিবর্তন আনবে না। চলতি 2024-25 অর্থ বছরের দ্বিতীয়ার্ধে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এতে করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করেছে। অধ্যাদেশ দুটি হল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ 2025। এই অধ্যাদেশের ফলে নানা পণ্য ও সেবার খরচ বাড়বে, যেমন মোবাইল ফোন
সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ বাড়বে। আবার পোশাকের দামও বাড়তে পারে। বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও। এছাড়া মূল্যবৃদ্ধি তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম ও সিগারেট সহ নানা পণ্য। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে চলছে। তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে রক্ত এবং ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। লিভার, কিডনি ও হৃদরোগ বিশেষজ্ঞরা খালেদা জিয়ার প্রাথমিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন এবং ধাপে ধাপে পরীক্ষাগুলি সম্পন্ন হচ্ছে। পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসার পরিকল্পনা করা হবে। তবে বর্তমানে প্রাথমিক চিকিৎসা চলছে। বাংলাদেশ থেকে আসা চিকিৎসকদের একটি দলও তার সঙ্গে রয়েছেন এবং তারা ক্লিনিকের চিকিৎসকদের কাছে সর্বশেষ চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং কাগজপত্র বুঝিয়ে দিয়েছেন। গত বুধবার ক্লিনিকে ভর্তি হওয়ার পরেই খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়। বৃহস্পতিবার সকালে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দেখে প্রয়োজনীয় পরীক্ষার নির্দেশ দিয়েছেন। জনগণের কাছে ক্ষমা প্রার্থনা না করে জামায়াতে ইসলামী এখন ৭১-এ নিজেদের ভূমিকাকে জাস্টিফাই করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ৭১-এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক সভায় মেজর হাফিজ এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, আমরা ভেবেছিলাম এখন একটা সুযোগ এসেছে, এই সুযোগে তারা ৭১-এর ভূমিকা নিয়ে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করবে। সেটি না করে তারা ৭১-এ তাদের ভূমিকাকে জাস্টিফাই করছে এবং দেশপ্রেমিক হিসেবে আবির্ভূত হয়েছে। এ সময় নির্বাচনের কথা বলেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায় বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, আজ গণ অভ্যুত্থানকে স্বাধীনতার উপর স্থান দেওয়ার একটি প্রচেষ্টা করছে একটি মহল। স্বাধীনতা যুদ্ধের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে কোনো কিছুরই তুলনা করতে পারি না আমরা। সবার উপরে ৭১-এর মুক্তিযুদ্ধ চিরকাল এভাবেই থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে কাউকে কলঙ্কিত করতে দেব না। আগামী ২০শে জানুয়ারি বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব বাফেলো ইনকের উদ্যোগে আয়োজিত হবে চতুর্থ বার্ষিক ইনডোর 7 ভার্সেস 7 মিনি বার ফুটবল টুর্নামেন্ট। স্থান স্পোর্টসপ্লেক্স ইনক, রিজ রোড, উত্তর টোনা, ওয়ান্ডা, নিউ ইয়র্ক। রেজিস্ট্রেশন ফি $১৫০। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৬ জানুয়ারি ২০২৫। এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করতে পারবে। বাফেলোর ফুটবল প্রেমীদের জন্য বিশেষ এই আয়োজনের অংশ হতে এবং উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা উপভোগ করতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত ২১শে ডিসেম্বর চেন্নাইয়ে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল নেতিবাচক এসেছে। বিসিবি অনানুষ্ঠানিকভাবে এটি জেনেছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়নি। আইসিসি নিয়ম অনুযায়ী সাকিবের অ্যাকশন দ্বিতীয়বার অবৈধ হলে তিনি পরবর্তী ১ বছর বোলিং করতে পারবেন না এবং অ্যাকশন শোধরানোর জন্য কোনো পরীক্ষা দিতে পারবেন না। তবে তিনি বোলিং অ্যাকশন সংশোধনের কাজ চালিয়ে যেতে পারবেন এবং পরবর্তীতে আইসিসি অনুমোদিত সেন্টারে পরীক্ষা দিতে পারবেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, পরীক্ষায় টেকনিক্যাল এরর বা কারিগরি ত্রুটি থাকতে পারে, যা সাকিবকে দ্বিতীয় পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়। সাকিবের চেন্নাই পরীক্ষার রিপোর্ট ইসিবিতে পাঠানো হবে এবং তারা পরবর্তী ঘোষণা করবে। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।